আমরা কথকতা, বাংলা সাহিত্যের নানা স্বাদের কাহিনী নিয়ে আমরা এসেছি তোমাদের নিয়ে যেতে গল্পের রঙিন রাজ্যে। আজকের গল্প সুকুমার রায়ের দৃঘাংচু। কথক অমৃতা, রাজামশাই অভি, মন্ত্রীমশাই দেবত্র, পণ্ডিত সৌম ও অভিজিৎ, জল্লাদ ও জনৈক ব্যক্তি অনুপম, আবহ আপান এসডি এবং অনুপম। ছিল রাজা। রাজা একদিন সভায় বসেছেন। চারিদিকে তার পাত্র মিত্র আমি রোমরা সিপাই শান্তি গিজগিজ করছে। এমন সময় কোথা থেকে একটা দ্বারকা করে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের উপর বসে ঘাড় নিচু করে চারিদিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, কথা নেই বার্তা নেই, হঠাৎ এরম গম্ভীর শব্দ। সভাসুদ্ধ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল। সকলে একেবারে একসঙ্গে হাঁ করে রইল। মন্ত্রী একতারা কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন। হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতো তাকিয়ে রইলেন। দরজার কাছে একটা ছেলে বসেছিল। সে হঠাৎ ভে করে কেঁদে উঠল। যে লোকটা চামর দোলাচ্ছিল, চামরটা তার হাত থেকে ঠাই করে রাজার মাথার উপর পড়ে গেল। রাজা মশাইয়ের চোখ ঘুমে ঢুলে এসেছিল। তিনি হঠাৎ জেগে উঠেই বললেন, জল্লাদ ডাকো। বলতেই জল্লাদ এসে হাজির। রাজা মশাই বললেন, মাথা কেটে ফেল। সর্বনাশ! কার মাথা কাটতে বলে? সকলে ভয় ভয় নিজের নিজের মাথায় হাত বুলাতে লাগলো। রাজা মশাই খানিকক্ষণ ঝিমিয়ে আবার তাকিয়ে বললেন, ওই মাথা কই? জল্লাদ বেচারা হাত জোর করে বলল, আগে মহারাজ, কার মাথা? বেটা গোমুখ্য কোথাকার, কার মাথা কিনে যে ওই রকম বিটকেল শব্দ করেছিল তার মাথা। শুনে সভা শুদ্ধ সকলে হাঁফ ছেড়ে এমন ভয়ানক নিঃশ্বাস ফেলল যে কাকটা হঠাৎ ধরফর করে সেখান থেকে উড়ে পালালো। তখন মন্ত্রী মশাই রাজাকে বুঝিয়ে বললেন যে ওই কাকটাই ওই রকম আওয়াজ করছিল। তখন রাজা মশাই বললেন, ডাকো পণ্ডিত সভার যত পণ্ডিত সবাইকে। হুকুম হওয়া মাত্র 5 মিনিটের মধ্যে রাজ্যের যত পণ্ডিত সব সবাই এসে হাজির। তখন রাজা মশাই পণ্ডিতদের জিজ্ঞেস করলেন, এই যে একটা কাক এসে আমার সবার মধ্যে আওয়াজ করে গোলবা দিয়ে গেল, এর কারণটি কিছু বলতে পারো? কাক আওয়াজ করলো, তার আবার কারণ কি? পণ্ডিতেরা সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। একজন ছোকরা মতো পণ্ডিত খানিকক্ষণ কাচু মাচু করে জবাব দিল, আগে বোধ হয় তার খিদে পেয়েছিল। তোমার যেমন বুদ্ধি, খিদে পেয়েছিল তা সবার মধ্যে আসতে যাবে কেন? এখানে কি মুড়ি মুড়কি বিক্রি হয়? মন্ত্রী, ওকে বিদায় করে দাও। সকলে মহাতম্বি করে বলল। আর একজন পণ্ডিত বললেন, মহারাজ, কার্য থাকলেই তার কারণ আছে। বৃষ্টি হলেই বুঝবে মেঘ আছে, আলো দেখলেই বুঝবে প্রদীপ আছে। সুতরাং বায়স পক্ষের কণ্ঠ নির্গত এই অপরূপ ধ্বনিরূপ কার্যের নিশ্চয় কোনো কারণ থাকবে। এতে আশ্চর্য কি? আশ্চর্য এই যে তোমার মতো মোটা বুদ্ধি লোকেও এইরকম আবল তাবল বকে মোটা মোটা মাইনে পাও। মন্ত্রী, আজ থেকে এর মাইনে বন্ধ করো। অমনি সকলে হাঁ হাঁ করে উঠলেন।
দুই পণ্ডিতের এরকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল। মিনিটের পর মিনিট যায়, কেউ আর কথা কয় না। তখন রাজামশাই দস্তুর মতো খেপে গেলেন। তিনি হুকুম দিলেন, এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে। রাজার হুকুম, সকলে আড়ষ্ট হয়ে বসে রইল। ভাবতে ভাবতে কেউ কেউ ঘেমে ঝোল হয়ে উঠল। চুলকিয়ে কারো কারো মাথায় প্রকাণ্ড টাক পড়ে গেল। বসে বসে সকলের খিদে বাড়তে লাগলো। রাজামশাইয়ের খিদেও নেই, বিশ্রামও নেই। তিনি বসে বসে ঝিমুতে লাগলেন। সকলে যখন হতাশ হয়ে এসেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ, অপদার্থ, নিষ্কর্মা বলে গাল দিচ্ছে, এমন সময় রোগা শুটকো মতো একটা লোক হঠাৎ বিকট চিৎকার করে সবার মাঝখানে পড়ে গেল। রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র, উজির, নাজির সবাই ব্যস্ত হয়ে বললেন। তখন অনেক জলের ছিটা, পাখার বাতাস আর বলা খাওয়ার পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে বলল, মহারাজ, সেটা কি দ্বারকা ছিল? মহারাজ, সে কি ওই মাথার ওপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল আর মাথা নিচু করেছিল আর চোখ পাকিয়ে কোঁ করে শব্দ করেছিল? তাই শুনে লোকটা ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হায় হায় হায়, সে সময় আমায় কেউ খবর দিলে না কেন? তাই তো, একে তোমরা তখন খবর দাওনি কেন? লোকটাকে কেউই চেনে না, তবু সে কথা বলতে সাহস পেল না। সবাই বললে, যদিও কেন তাকে খবর দেবে আর কি খবর দেবে এ কথা কেউই বুঝতে পারল না। লোকটা খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করে বললে, দিগাঞ্জু। সে আবার কি? সবাই ভাবলো লোকটা খেপে গেছে। মন্ত্রী বললেন, দীঘাঞ্চু কি হে? দিগাঞ্চু নয়, দৃঘাঞ্চু। কেউ কিচ্ছু বুঝতে পারলো না, তবু সবাই মাথা নেড়ে বলল, সে কিরকম হে? আগে আগে আমি মূর্খ মানুষ, আমি কি অত খবর রাখি? ছেলেবেলা থেকে দৃঘাঞ্চু শুনে আসছি, তাই জানি দৃঘাঞ্চু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দেখায় দ্বারকাকির মতো। সে যখন সবাই ঢোকে তখন সিংহাসনের ডান দিকের থামের ওপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে চোখ পাকিয়ে ক করে শব্দ করে। আমি তো আর কিছু জানি না, তবে ওই পণ্ডিতেরা যদি জানে। পণ্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললেন, তোমায় খবর দেয়নি বলে কাঁদছিলে, তুমি থাকলে করতে কি? মহারাজ, সে কথা বললে যদি লোকে বিশ্বাস না করে, তাই বলতে সাহস হয় না। যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে। তুমি নির্ভয়ে বলে ফেলো। মহারাজ, আমি একটা মন্ত্র জানি। আমি যুগ জন্ম ধরে বসে আছি, দৃঘাঞ্চুর দেখা পেলেই সেই মন্ত্র যদি তাকে বলতে পারতাম তাহলে যে কি আশ্চর্য কাণ্ড হতো তা কেউ জানে না, কারণ তার কথা কোনো বইয়েও লেখেনি। হায় রে হায়, এমন সুযোগ কি আর পাবো? মন্ত্রটা আমায় বলো তো। সর্বনাশ, সে মন্ত্র দৃঘাঞ্চুর সামনে ছাড়া কারুর কাছে উচ্চারণ করতে নেই। আমি একটা কাগজে লিখে দিচ্ছি, আপনি 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন। আপনার সামনে দ্বারকাকে দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন, কিন্তু খবরদার আর কেউ যেন না শোনে,
দারুণ। তার কাক যদি দীঘাঞ্চু না হয় আর মন্ত্র বলতে গিয়ে যদি অন্য লোকে শুনে ফেলে তাহলেই সর্বনাশ। তখন সভা ভঙ্গ হলো। সভার সকলে এতক্ষণ হাঁ করে শুনছিল, তারা হাঁফ ছেড়ে বাঁচল। সকলে দীঘাঞ্চুর কথা, মন্ত্রের কথা আর আশ্চর্য ফল পাওয়ার কথা বলা বলি করতে করতে বাড়ি চলে গেল। তারপর রাজামশাই 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালবেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লেন। তাতে লেখা আছে, হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিটপটাং, মুশকিল আসান কুড়ে মালি, ধর্মতলা কর্মখানি। রাজামশাই গম্ভীরভাবে এটা মুখস্থ করে নিলেন। হলদে সবুজ ওরাং ওটাং ইট পাটকেল চিট পটাং, হলদে সবুজ ওরাং ওটাং ইট পাটকেল চিট পটাং, মুশকিল আসান উড়ে মালি, ধর্মতলা কর্মখানি। হলদে সবুজ ওরাং ওটাং ইট পাটকেল চিট তারপর তিনি দ্বারকাক দেখলেই লোকজন সব দাঁড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন। যে দেখতেন কোনোরকম আশ্চর্য কিছু হয় কিনা। ধর্মতলায় কর্মখালি। হলদে সবুজ ওরাং ওটাং ইট পাটকেল চিট পটাং, মুশকিল আসান উড়ে মালি, ধর্মতলায় কর্মখালি। কিন্তু আজ পর্যন্ত তিনি দীঘাঞ্চুর কোনো সন্ধান পাননি। ধর্মতলায় কর্মখালি।